সুস্মিতা ভীষণই অলস প্রকৃতির মেয়ে ছিল। মাত্র কয়েক মাস আগেই দীপঙ্করের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের আগে সুস্মিতা ভুল করেও কোনো বাড়ির কাজ করত না। বাড়ির একমাত্র মেয়ে হওয়ায় তার মা তাকে সেরকম ভাবে কাজ করার জন্য জোরও করতে পারত না। আর বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে পর্যন্ত প্রত্যেক দিনই সে কোনো না কোনো অজুহাত দেখিয়ে সংসারের কাজকর্ম থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে। আর সেই কারণেই সুস্মিতার শাশুড়ি মাকে বাড়ির কাজ করতে হতো। এই কয়েক মাসে সুস্মিতার স্বামী এবং তার শাশুড়ি মা খুব ভালো মতো করেই তাকে চিনে ফেলেছিল। এমনই একদিন সুস্মিতা আরাম করে সোফার উপর বসে টিভি দেখতে ব্যস্ত ছিল। তার চুলের অগোছালো অবস্থা দেখে দীপঙ্কর বলে, সুস্মিতা, কতদিন হয়ে গেল তুমি চুল আঁচড়াওনি, তা ঠিক আছে? দেখো তো কেমন পাগলির মতো দেখাচ্ছে তোমাকে। আয়নায় গিয়ে একবার দেখো নিজেকে। যাও, ভালো করে চুলটা আঁচড়ে নাও। ও বাবা, আবার চিরুনি করতে হবে? আসলে অনেকদিন চিরুনি করিনি বলে আমার চুলে জ্বর ধরে গেছে। এখন মাথায় তেল না দিলে আমি চিরুনি করতে পারবো না। শুধু তাই নয়, তুমি তো জানো আমার কত হেয়ার ফল হয়। চিরুনি করলে অনেক চুল পড়বে, আর আমাকে ঘরও পরিষ্কার করতে হবে তখন। না বাবা, আমি এখন এত কিছু করতে পারবো না। এখন আমাকে একটু আরাম করে টিভি দেখতে দাও তো। তখনই সেখানে সুস্মিতার শাশুড়ি মা বৈশাখী দেবী চলে আসে। সারাদিন এত আরাম করেও কি তোমার আরাম করা হচ্ছে না? আচ্ছা শোনো, শুক্রবারে আমাদের বাড়িতে 5 জন ভিখারি খেতে আসবে। আমাদের সংসার থেকে যাতে সমস্ত বিপদ আপদ দূর হয়ে যায়, সেই জন্য মাঝে মধ্যেই আমি ভিখারিদেরকে বাড়িতে নিমন্ত্রণ করি। হ্যাঁ, কিন্তু আপনি তো 1 সপ্তাহ বাড়িতে থাকবেন না, তাহলে ভিক্ষুকদেরকে বাড়িতে নিমন্ত্রণ করলেন কেন? আপনি যখন বাড়িতে আসবেন তারপর না হয় এই প্ল্যানটা করবেন, কারণ ওদের জন্য তো অনেক ভালো ভালো খাবার রান্না করতে হবে। হ্যাঁ, আর সমস্ত খাবার তুমি রান্না করবে, সেই সাথে ওদেরকে ভালোবেসে তুমি আপ্যায়ন করবে। আমি ওদেরকে আগে থেকেই বলে রেখেছিলাম, হঠাৎ করে আমার ননদের শরীর খারাপ করবে সেটা আমি কি করে জানবো? ওদেরকে তো আর বারণ করা সম্ভব নয়, তাই এই দায়িত্ব আমি তোমাকেই দিলাম। আর হ্যাঁ, ভিখারিদেরকে খাবার খেতে দিয়ে ফটো তুলে আমাকে সেন্ড করবে, তবেই আমি কিন্তু তোমার কথা বিশ্বাস করব। এই বলে বৈশাখী দেবী সেখান থেকে চলে যায়। শাশুড়ি মায়ের কথা শুনে সুস্মিতার মন একেবারে খারাপ হয়ে যায়। দেখলে তো, তোমার মা 1 সপ্তাহের জন্য যাচ্ছে আর আমার মাথায় কত টেনশন দিয়ে যাচ্ছে। 5 জন ভিখারিকে তোমার মা নিমন্ত্রণ করেছে, আর আমরা 2 জন, টোটাল 7 জনের খাবার রান্না করতে হবে। আমি তো কখনো ভাবিনি আমাকে 7 জনমেও 7 জনের খাবার রান্না করতে হবে। অত খাবার রান্না করতে করতে আমি তো পাগল হয়ে যাব। তুমি আমাকে বাঁচাও না দীপঙ্কর। আরে আরে আস্তে, এতে আবার কান্নাকাটি করার কি হলো? 7 জনের খাবার সেরকম কোনো ব্যাপার নয়। তুমি জানো না, বিয়ের আগে আমি রানীর মতো করে থাকতাম, আর এখানে এসে আমি তো চাকর হয়ে গেছি। শুনেছিলাম কেউ না বুঝুক স্বামীরা মেয়েদের দুঃখের কথা বুঝতে পারে, কিন্তু তোমার তো বোঝার কিছু ক্ষমতা নেই। অত খাবার রান্না করতে আমার কতটা কষ্ট হবে তোমার ধারণা আছে? সুস্মিতাকে এভাবে বিষয়টা নিয়ে বড্ড বেশি চিন্তা করতে দেখে দীপঙ্কর খুবই বিরক্ত বোধ করে। তাই সে মনে মনে ভাবে সেখান থেকে সেই মুহূর্তে চলে যাওয়াটাই শ্রেয় হবে। দীপঙ্কর এই ভেবে বাইরে বেরিয়ে যায়। দীপঙ্কর চলে যাওয়া মাত্রই সুস্মিতা আবার সিরিয়ালে মন দেয়। এরকম ভাবে 3-4 দিন কাটে। শুক্রবার দিন সকালবেলা সুস্মিতা ইচ্ছা করে ঘুম থেকে ওঠে না। সুস্মিতা, তাড়াতাড়ি ওঠো, অনেক বেলা হয়ে গেল তো। মনে আছে তো আজকে ভিক্ষুকরা আমাদের বাড়িতে খেতে আসবে? চলো, তুমি আর আমি দুজনে মিলে রান্নাটা করে নিই। আর আমি আজকে অফিসটাও ছুটি নিয়েছি, যাতে তোমাকে সাহায্য করতে পারি। অনেক রান্না করতে হবে তো। ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। ওরে বাবা, মা গো মা, আমার খুব শরীর খারাপ। হাত পা কোমর মাথা পেট সব যন্ত্রণা করছে। আমি কিছুতেই এই শরীর নিয়ে রান্না করতে পারবো না। তুমি অন্য কোনো ব্যবস্থা করো প্লিজ। আমি আর অন্য কি ব্যবস্থা করতে পারি বলো? যাই হোক না কেন, মাকে তো ফটো পাঠাতেই হবে। ফটো না পাঠালে মা তো তোমার কথা বিশ্বাস করবে না। আইডিয়া, তুমি এক কাজ করো, তুমি গুগল থেকে 5টা ভিখারি এক জায়গায় বসে খাবার খাচ্ছে এরকম ফটো ডাউনলোড করে মাকে পাঠিয়ে দাও। তবে হ্যাঁ, ফটোটা কিন্তু অবশ্যই এডিট করতে হবে, যাতে ফটোটা দেখে মনে হয় আমাদের বাড়িতে বসেই ভিখারিগুলো খাবার খাচ্ছে। এমন অদ্ভুত আইডিয়া তোমার মাথায় আসে কোথা থেকে বলো তো? সে না হয় করে দিলাম, কিন্তু ভিখারিগুলোকে তোমার আগে থেকেই তো বলে রেখেছে ওরা তো খাবার খেতে চলে আসবে। আমি না হয় অনলাইন থেকে খাবার অর্ডার করে ওদেরকে বাড়িতে ডেকে খাইয়ে দিচ্ছি, তারপর সেই ফটো মাকে পাঠিয়ে দিও। না না, একদম না, এটা তো আমিও করতে পারতাম, কিন্তু ভিখারিগুলো যে এখানে এসে বসে খাবে, কত বাসনপত্র নোংরা হবে, ঘরবাড়ি নোংরা হবে, ঘরবাড়ি পরিষ্কার করতে হবে, বাসনপত্র মাজতে হবে, এত কাজ আমি করতে পারবো না।
আমার শরীর খারাপ, তুমি কি দেখতে পাচ্ছ না বলো? তুমি একটা কাজ করো না, অনলাইন থেকে খাবার অর্ডার করে রাখো। ভিখারিগুলো এলে ওদের হাতে তুমি প্যাকেটগুলো ধরিয়ে দেবে, ব্যাস ওরা খাবার নিয়ে এখান থেকে সুর সুর করে কেটে পড়বে। ঠিক আছে, তাই হোক, কি আর বলবো। তাহলে তো আমি বেকার বেকার আজকে অফিসটা ছুটি করলাম, আমি অফিসে চলে যাই। তাহলে তুমি এই সহজ কাজটা তো নিজেই করে নিতে পারবে। না না, তুমি আজকে বাড়িতেই থাকো, কারণ আজকে তো আমি বিছানা থেকে উঠতেই পারবো না। ভিখারিগুলো তো আর একসঙ্গে কেউ আসবে না বলো, সব আলাদা আলাদা সময়ে আসবে। বারবার দরজা খোলা বন্ধ করা, ওদেরকে খাবারের প্যাকেটগুলো দেওয়া, এসব বড্ড ঝামেলা। তুমি আজকে বাড়িতে থেকে এই কাজগুলো করো। আর হ্যাঁ, অনলাইন থেকে কিন্তু বেশি খাবার অর্ডার করবে, যাতে আমরা দুজনে খেতে পারি। সুস্মিতার শারীরিক অসুস্থতার কথা ভেবে দীপঙ্কর অনলাইন থেকে বেশি করে খাবার অর্ডার করে দেয়। আর সুস্মিতা সন্ধ্যাবেলা গুগল থেকে 5টা ভিখারি খাবার খাচ্ছে এরকম ফটো ডাউনলোড করে সেটা ভালো করে এডিট করে তার শাশুড়ি মাকে পাঠিয়ে দেয়। ফটোটা দেখার পর সেই মুহূর্তে তার শাশুড়ি মা আর কিছু বলে না। 1 সপ্তাহ পর যখন বৈশাখী দেবী বাড়িতে ফিরে আসে, তখন সে নিজের ঘরবাড়ির অবস্থা দেখে ভাবে হয়তো সে ভুল বাড়িতে ঢুকে পড়েছে, কারণ ঘরবাড়ি প্রচন্ড পরিমাণে নোংরা ময়লা অবস্থাতে ছিল। চারিদিকে নোংরা ময়লা আবর্জনা ধুলো পড়েছিল। আর তখনও সুস্মিতা নাক ডেকে ঘুমাতেই ব্যস্ত ছিল। এই দেখে বৈশাখী দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। ও বৌমা, ওঠো, ঘরবাড়ির অবস্থা কি করে রেখেছো তুমি? পশুরাও এর থেকে পরিষ্কার জায়গায় বাস করে। এই 1 সপ্তাহের মধ্যে নিশ্চয়ই তুমি একবারও ঘর মোছা তো দূরের কথা, ঘরবাড়ি ঝাড়ু পর্যন্ত দাওনি, তাই না? রান্না খাওয়া করেছো নাকি সেটাও করনি? না না, রান্না না করলে কি খাবো বলুন? তবে 7 দিনের মধ্যে শুধুমাত্র 5 দিন অনলাইন থেকে খাবার অর্ডার করেছিলাম, বাকি 2 দিন তো আমি নিজেই রান্না করেছি। তবে হ্যাঁ, 1 বেলা রান্না করে 3 বেলা খেয়েছি। বেকার দুজনের জন্য বারবার করে রান্না করতে কি ভালো লাগে বলুন? তোমার মতো কাজচোর মেয়ে আমি আগে কখনো দেখিনি। সংসারের কাজ যাতে না করতে হয় সেজন্য তো সবসময় তোমার মাথায় কিছু না কিছু চলতে থাকে। তুমি একেবারে অকর্মের ঢেকি। আপনি এত বড় কথা বলতে পারলেন? আপনার অনুপস্থিতিতে আমি 5 জন ভিখারিকে অত কষ্ট করে রান্না বান্না করে খাওয়ালাম, এত বড় মহৎ কাজ করলাম, তারপরও আপনি বলছেন আমি অকর্মের ঢেকি? আমি তো ভেবেছিলাম আপনি বাড়িতে এসে আমার নামে প্রশংসা করবেন। আর অত খাটাখাটনি করার জন্যই তো আমি অসুস্থ হয়ে পড়েছি। আমি কি করে কাজ করব বলুন? থাকার মিথ্যা কথা বলার প্রয়োজন নেই, তোমাকে আমার খুব ভালো মতো চেনা হয়ে গেছে। তুমি ওই ফটোটা গুগল থেকে ডাউনলোড করে আমাকে পাঠিয়েছিলে। ওই ফটোটা আমি অনেক আগেই গুগলে দেখেছিলাম। খোকাকে জিজ্ঞাসা করতে খোকা আমাকে সব সত্যি কথা বলে দিয়েছে। কিন্তু মা, আমি তো কাউকে না খাইয়ে বাড়িতে পাঠাইনি বলুন। সবাইকে তো অনলাইন থেকে খাবার অর্ডার করে প্যাকেট ভর্তি করে খাবার দিয়েছি। এটাও তো একটা মহৎ কাজ বলুন, এগুলো করতে কি কষ্ট হয় না? বৈশাখী দেবী আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরকম ভাবেই সময় কাটতে থাকে। একদিন সুস্মিতার সঙ্গে দেখা করতে তার এক ছোটবেলার বান্ধবী প্রিয়াঙ্কা আসে। বিকাল বেলা থেকে সন্ধ্যা পর্যন্ত সুস্মিতা তার বন্ধুকে একইভাবে বসিয়ে রাখে, কিন্তু 1 গ্লাস জলের জন্য তাকে জিজ্ঞাসা করে না। এই দেখে দীপঙ্করের খুবই খারাপ লাগে। কি গো, তোমার বন্ধু সেই কখন এসেছে? তুমি এখনো পর্যন্ত ওকে কিছু খেতে দিলে না? এমনি সময় তুমি সংসারের কাজ চুরি করো সেটা ঠিক আছে, মা বাড়িতে থাকলে মা সবকিছু সামলে নাই। আজকে তো বাড়িতে কেউ নেই, তোমার বন্ধু হলো, তুমি ওকে না খাইয়ে বাড়ি পাঠিয়ে দেবে? ওর জন্য কিছু বানিয়ে দাও অন্তত। আমি এখনই তোমাকে ডাকবো ভাবছিলাম। এতদিন পর আমার বন্ধু আমার সঙ্গে দেখা করতে এলো, আমি এর সঙ্গে গল্প না করে রান্নাঘরে গিয়ে সময় নষ্ট করব? তুমি তো জানো রান্নাঘরে কাজ করতে কতটা টাইম নষ্ট হয়। তুমি বরং আমাদের জন্য বাইরে থেকে কিছু খাবার কিনে নিয়ে এসো। হ্যাঁ, তুমি কিন্তু চিকেন পকোড়া নিয়ে আসবে, আমার বন্ধু চিকেন পকোড়া খেতে ভালোবাসে। এই শুনে দীপঙ্কর চিকেন পকোড়া কিনতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। বাড়ির বাইরে বেরিয়ে তার মনে হয় একটা ব্যাগ নিলে বোধহয় ভালো হতো, তাই সে ব্যাগ নেওয়ার জন্য আবার বাড়ির ভেতরে ঢুকে আসে। তখনই সে জানালা দিয়ে শুনতে পায়, তুই তো তোর বরকে একেবারে পুতুলের মতো নাচাচ্ছিস, যা বলছিস সেটাই তো শুনছে। তুই যা অলস আর কাজচোর, আমি তো ভেবেছিলাম বিয়ের পরে তোর কপালে দুঃখ আছে, এরকম একটা বর পেলি বলে বেশ সুখে দিন কাটাতে পারছিস। হ্যাঁ, আরে আমার বর হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বোকা মানুষ। ওকে বোকা বানানো যে এত সহজ। ও আমার সব কথা বিশ্বাস করে আর সব সময় আমাকে সাপোর্ট করে। সেই জন্য তো সংসারের কাজকর্ম চুরি করতে আমার খুব সুবিধা হয়। আমার বর আমার পাশে থাকলে সারা জীবন আমি এভাবেই কাটিয়ে দেব। তাছাড়া ওই বুড়ি তো আছেই বাড়ির কাজ করার জন্য। সুস্মিতার মুখে এমন কথা শুনে দীপঙ্করের খুবই কষ্ট হয়।
সে মনে মনে ভাবে সুস্মিতাকে উচিত শিক্ষা দিতেই হবে। সেই জন্য সেদিন সুস্মিতাকে কিছু না বললেও পরের দিন থেকে দীপঙ্কর অফিসে যাওয়া বন্ধ করে দেয়। আসলে সে অফিস থেকে 1 মাসের জন্য ছুটি নেয়। অফিসে না গিয়ে বাড়ির কোনো কাজকর্ম না করে দীপঙ্কর শুধু সারাদিন সুস্মিতার মতোই শুয়ে থাকে। দীপঙ্করকে এভাবে বেশ কয়েকদিন ধরে বাড়িতে শুয়ে থাকতে দেখে সুস্মিতা খুবই অবাক হয়। কি হলো, তুমি অফিসে যাচ্ছ না কেন গো? কদিন ধরে দেখছি তুমি শুধু শুয়েই আছো। না না, আমার শরীর খারাপ নয়, আসলে আমি চাকরি ছেড়ে দিয়েছি। আমার আর চাকরি বাকরি কাজকর্ম করতে ভালো লাগছে না। আমার মনে হচ্ছে তোমার সঙ্গে থেকে থেকে আমি তোমার মতোই হয়ে গেছি, যে কদিন বাঁচবে এবার শুধু আরাম করে কাটাবো। এই শুনে সুস্মিতা খুবই অবাক হয়। সে মনে মনে ভাবে দীপঙ্কর নিশ্চয়ই কিছুদিনের মধ্যে আবার নতুন চাকরির সন্ধান করবে। কিন্তু দীপঙ্কর একইভাবে নাটক চালিয়ে যায়। ধীরে ধীরে তাদের বাড়ির আনাজ, রেশন এবং প্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্র শেষ হয়ে আসে। দীপঙ্কর সেগুলো কিনতেও দোকানে বাজারে যায় না। কি গো, বাড়িতে চাল, ডাল, আনাজ সব শেষ হয়ে গেছে। সেই জন্য মা বলল আজকে বাড়িতে কিছু রান্না হবে না, তুমি একটু বাজারে যাও না তাড়াতাড়ি। আর আমার ফেস ওয়াশ, সাবান, শ্যাম্পু সব শেষ, তুমি ওগুলো নিয়ে এসো কেমন? না, আমার এখন কোথাও যেতে ভালো লাগছে না, আমি এখন শুয়ে আরাম করব। তাছাড়া আমি চাকরি ছেড়ে দিয়েছি, আমি টাকা কোথায় পাবো এখন এসব কেনার? এবার যা করো তুমিই করো, আমার আর এসব ভালো লাগছে না। এভাবেই দীপঙ্কর বাড়ির কোনো কাজ করতে না চাইলে তাদের বাড়িতে 2 দিন কোনো রান্নাই হয় না। দীপঙ্কর এবং তার মা লুকিয়ে লুকিয়ে বাইরে থেকে খাবার অর্ডার করে খেয়ে নিলেও এই ব্যাপারে সুস্মিতাকে তারা কিছু জানতেই দেয় না। দীপঙ্কর, এইরকম ভাবে কতদিন চলবে? আমার খুব খিদে পেয়েছে, বিশ্বাস করো। দয়া করে তুমি কিছু একটা করো। তুমি যদি কোনো চাকরি না করো এবার তো তাহলে আমাকেই বাইরে কাজ করতে যেতে হবে। তুমি যাবে বাইরে কাজ করতে? যে ঘরের কোনো কাজ করতে চাই না সে নাকি বাইরে টাকা ইনকাম করতে যাবে? আমার তো মনে হয় আমি যা করছি তাতে তোমার সুবিধা হচ্ছে। বাড়িতে রান্না বান্না হচ্ছে না, তোমাকে কোনো কাজও করতে হচ্ছে না, তুমি তো এটাই চাও সব সময়। এবার আমাদের বাড়িতে এরকমই হবে। তোমার যদি খিদে পায় তুমি নিজে উপার্জন করে রান্না করে খেয়ে নাও, কোনো অসুবিধা নেই। এখন তো আমারও কোনো কাজ করতে ভালো লাগে না। বাড়িতে রান্না খাওয়া না হলেই ভালো, কাউকে কোনো কাজই করতে হবে না, সারা দিন শুধু শুয়ে শুয়ে আরাম করতে পারবো। আসলে বৌমা, তোমার সাথে থাকতে থাকতে আমরা কিন্তু একদম তোমার মতোই কাজচোর হয়ে গেছি। আমি বুঝতে পারছি তোমরা ইচ্ছে করে আমার সঙ্গে এরকম করছো। দেখো, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। দীপঙ্কর, তুমি দয়া করে নতুন চাকরি খোঁজো। আমি আর কখনো কাজ চুরি করব না, আমি সংসারের সব কাজ করব। তোমরা আগে যেরকম ছিলে সেরকম হয়ে যাও দয়া করে। আমি কথা দিচ্ছি আমি আর কখনো কাজ চুরি করব না। সুস্মিতা নিজের ভুল বুঝতে পেরেছে এই দেখে দীপঙ্কর এবং তার মা দুজনেই খুবই খুশি হয়। সেদিনই দীপঙ্কর বাজারে গিয়ে সমস্ত আনাজ এবং রান্নার প্রয়োজনীয় উপকরণ কিনে নিয়ে আসে। সুস্মিতা খুবই খুশি হয়ে বাড়ির সকলের জন্য খাবার রান্না করে। পরের দিন থেকে দীপঙ্কর আবার অফিসে যাওয়া শুরু করে দেয়। এভাবেই সুস্মিতা তার অলসতা ছেড়ে সংসারের কাজকর্মে মন দেয়। এমনকি এখন সে তার শাশুড়ি মাকেও বাড়ির কোনো কাজ করতে দেয় না।